নরেন্দ্র মোদীর প্রচারের ফানুস কি পরিকল্পিতভাবে ফাটানোর কাজ শুরু হয়ে গেল? কেন বলছি এ কথা? তাহলে প্রথমে একটা বক্তব্য কোট করি। বক্তব্যটা হলো এরকম: দেশে গরিবের সংখ্যা বাড়ছে, এই সময় দেশের সম্পদ কেন্দ্রীভূত হয়েছে কিছু ধনীর কাছে। এটা হওয়া উচিত নয়। আমাদের প্রয়োজন হলো এই সম্পদের বিকেন্দ্রীকরণ। এই পর্যন্ত শুনে যে কোনো অন্ধভক্ত চিড়বিড়িয়ে উঠতেই পারেন, কিন্তু অন্ধভক্তরা জেনে মূর্ছা যাবেন এটা আমার কথা নয়, কোনো বিরোধী নেতারও কথা নয়। এই কথা বলেছেন মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গডকরি, আরএসএসের পোস্টার বয়। আর এই কথাটা তিনি বলেছেন নাগপুরে, মানে আরএসএসের সদর দপ্তরের শহরেই এক সরকারি অনুষ্ঠানে। धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति। নীতিন গডকরি অবশ্য নতুন কোনো কথা বলেননি। মোদী বিরোধী কথা তিনি এর আগেও বলেছেন, তবে তার কথার প্রতিবাদ করতে কখনো এগিয়ে আসেনি বিজেপির আইটি সেল বা অন্য কোনো বিজেপি নেতা। তবে এবার নীতিনের এই কথার টাইমিংটা লক্ষ্য করার মতো। ভারতের গরিবেরা ভালো নেই, এটা নীতিন গডকরি বলছেন ঠিক বিহার বিধানসভা ভোটের আগে। দেশের দরিদ্র রাজ্যগুলির অন্যতম হচ্ছে বিহার। সেই রাজ্যের বিধানসভা ভোটের সামান্য কিছুদিন আগে এ কথা বলে নীতিন গডকরি কি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেই ভোটের ময়দানে বড় ধাক্কা দিয়ে দিলেন? সরকারের 11 বছরের নানান মাখন চেটেপুটে খাওয়ার পর এখন বিজেপিরই মধ্যে কারো কারো কি মনে হচ্ছে গোলমাল হ্যায় ভাই, সবকুছ গোলমাল হ্যায়? বিশেষ করে আরএসএসে। বিশ্বব্যাংকের তথ্য বলছে ভারতে প্রতি 4 জনের একজন অত্যন্ত গরিব। মাথাপিছু আয়ের হিসেবেও ভারতের নম্বর 140তম স্থানে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেসের তথ্য বিশ্লেষণ করে আর্থিক বিশেষজ্ঞ হার্দিক যোশী তার রিপোর্টে বলেছেন এখন ভারতে ব্রিটিশ আমলের থেকেও বেশি হারে গরিবী বেড়েছে। দেশে আর্থিক বৈষম্য বেড়েছে। মোদী বিরোধী এই সমস্ত কথা একেবারে নাগপুরে দাঁড়িয়ে সরকারি অনুষ্ঠানে কোন সাহসে বললেন আরএসএস এর ঘরের ছেলে নীতিন গডকরি? আর এর ফল কি হতে চলেছে? আর এক আরএসএস এর ঘরের লোক সুব্রমণিয়াম স্বামী বলেছেন মোদী সেপ্টেম্বরেই আর প্রধানমন্ত্রী থাকবেন না। আজকের এই এপিসোডে এটা নিয়েই আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। দেশ বিদেশের বহু নামকরা অর্থনীতিবিদই অনেক দিন ধরেই বলছেন ভারতের অবস্থা অর্থনৈতিকভাবে বেশ টালমাটাল। অর্থনীতির ভাষায় জিডিপি আর জিডিপি পার ক্যাপিটার মধ্যে অনেক ফারাক, কিন্তু মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটার বিষয়টা সম্পূর্ণ চেপে গিয়ে নরেন্দ্র মোদীর মিডিয়া ফৌজ তাদের স্টুডিওতে লম্ফজম্প করে থাকে জিডিপির বৃদ্ধি নিয়ে। স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন জনসভায় গরিব আমজনতার সামনে মাথায় রঙিন পাগড়ি পরে হুঙ্কার দেন 4 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে। যে দেশ মাথা পিছু আয় এখন 191টি দেশের মধ্যে 140 নম্বরে, সেই দেশের 80 কোটি মানুষ বিনামূল্যের রেশনের লাইনে দাঁড়িয়ে ঠিক বুঝে উঠতে পারেন না 4 ট্রিলিয়নে কতগুলো শূন্য লাগে, আর তাতে তাদের বিনামূল্যের রেশনের পরিমাণ আর একটু বাড়বে কিনা। তবে এই সমস্ত রিপোর্ট দেখে মোদী ভক্তদের যে খুব একটা যায় আসে না তা একসময় বুঝিয়ে দিয়েছিলেন স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি এখন আর সাংসদ নন, কিন্তু আর এক অভিনেত্রী কঙ্গনা রানাউত তার শূন্যস্থান পূরণ করেছেন। সুতরাং বিজেপির সেদিক থেকে কোনো অসুবিধে নেই। তাছাড়া রবিশঙ্কর প্রসাদ, নিশিকান্ত দুবে বা বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল তো আছেনই মোদীর জয়ঢাক পেটানোর জন্যে। আর সবার উপরে রয়েছেন অমিত মালবিয়া ও তার আইটি সেল। কিন্তু সমস্যা হলো ঝড়ের মধ্যে উট বালিতে মাথা গুঁজলেও ঝড় তো বন্ধ হয় না।
বিশ্বব্যাংকের ওই রিপোর্ট এবং খোদ বিজেপির ভেতর থেকে আরএসএস এর পোস্টার বয়ের এমন চাঁছাছোলা বক্তব্য মোদী সরকারকে চরম অস্বস্তিতে ফেলেছে। কোনো রাগঢাক না রেখে ঠিক কি বলেছেন নীতিন গডকরি? কংগ্রেসের শশী থারুরকে পাকড়ে গদি মিডিয়া এবং নরেন্দ্র মোদীর ভক্তরা একজন কংগ্রেসীর মুখে নরেন্দ্র মোদীর প্রশংসা বাজারে এনেছিল। নীতিন গডকরি কি তারই উত্তর দেওয়ার জন্যে তার বক্তৃতায় দারিদ্র্য প্রসঙ্গের পাশাপাশি প্রাক্তন দুই কংগ্রেসী প্রধানমন্ত্রী নরসিম্হা রাও এবং মনমোহন সিংয়ের প্রশংসাও করলেন? একে কি বলে শঠে ষাট্ঠং? দুই কংগ্রেসী প্রধানমন্ত্রী সম্পর্কে নীতিন গডকরি সরকারি মঞ্চ থেকে বলেছেন, এরা দুজনেই সাফল্যের সঙ্গে দেশে উদারবাদী অর্থনীতির সূচনা করেছিলেন। গডকরি তার এই বক্তৃতায় বিশেষ পাত্তাই দেননি নরেন্দ্র মোদীর কাজকর্মকে। উল্টে রাহুল গান্ধীর গত ৩-৪ বছরের অভিযোগের উপরেই যেন তিনি শিলমোহর লাগিয়ে দিয়েছেন। ভারত জোড়ো যাত্রার সময় থেকেই রাহুল বারবার বলে এসেছেন, ভারতের অর্থনীতিতে সর্বত্র সমান বিকাশ হচ্ছে না, কারণ কিছু ধনীর হাতেই গিয়ে জমছে দেশের সম্পদ। রাহুল অবশ্য স্পষ্টভাবে গৌতম আদানির নামটিই করেছেন। সংবাদ মাধ্যম থেকে ইস্পাত শিল্প, কয়লা খনি থেকে গ্রিন এনার্জি, বিমানবন্দর থেকে পোর্ট বা জাহাজের বন্দর, নির্মাণ শিল্প থেকে ভোজ্য তেল, সর্বত্রই গৌতম আদানি। রাহুল ঠিক এই কথাটাই বলেছিলেন, একজন ধনীর হাতে এভাবে যদি দেশের সব সম্পদ চলে যেতে থাকে, তবে দেশের বিরাট অংশের মানুষ তাদের সম্পদ হারাবেন। রাহুলের এই ধারণাটা যে কতটা সত্যি তা পরপর বিশ্বব্যাংকের রিপোর্ট এবং ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেসের রিপোর্ট থেকে দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো তো অরাজনৈতিক ক্ষেত্র থেকে আসা রিপোর্ট। রাহুলের ধারণাকে এবার কি স্বীকৃতি দিয়ে দিলেন বিজেপির মন্ত্রী নীতিন গডকরি? অন্ধভক্তরা এবার কি বলবেন? কিন্তু কেন নীতিন গডকরির এমন বোধোদয় হলো? বিজেপির মধ্যে মোদি ব্রিগেডের বাইরে যে দুজন প্রকাশ্যে মোদি ভজনা না করে তার বিরুদ্ধেই কথা বলেন, সেই দুজনই কিন্তু আরএসএস এর খুব ঘনিষ্ঠ। এদের একজন নীতিন গডকরি আর একজন বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রমণিয়াম স্বামী। অনেক দিন ধরেই তারা নরেন্দ্র মোদীর বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন। সুব্রমণিয়াম স্বামী তো সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, চীন এবং আমেরিকার কাছে মোদির বিরুদ্ধে এমন তথ্য আছে যার ভয় দেখিয়ে তারা মোদিকে দিয়ে যা খুশি করাতে পারছে। স্বামীর এই বক্তব্যের পরেও কিন্তু মোদি বা তার ধামাধারীরা এ নিয়ে একটা কথাও বলেননি, এমনকি তার প্রতিবাদটুকুও করেননি। নীতিন গডকরির বক্তব্যের পরেও কি এরকমই মুখে কুলু পাটবে মোদি বাহিনী? এর মধ্যে আবার আর্থিক বিশেষজ্ঞ হার্দিক যোশী একটি রিপোর্ট সামনে এনেছেন। হার্দিক যোশীর রিপোর্টের তথ্য এসেছে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডেটাবেস থেকে। কি লিখেছেন হার্দিক যোশী? হার্দিক রিপোর্টে লিখেছেন, এখন ভারতে ব্রিটিশ আমলের থেকেও বেশি হারে গরিবি বেড়েছে, দেশে আর্থিক বৈষম্য বেড়েছে। ফলে মাত্র 1% ধনীর কাছে জমেছে দেশের 40% সম্পদ। অন্যদিকে দেশের 50%-এর বেশি মানুষের হাতে রয়েছে সম্পদের মাত্র 6.4%। গডকরি যোশীর জোড়া ফলার সঙ্গে যুক্ত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের আরেকটি রিপোর্ট। প্রধানমন্ত্রীর ট্রিলিয়নের হুঙ্কার এই রিপোর্টের পর চুপসে যেতে বাধ্য, বিশেষ করে গরিব রাজ্য বিহার বিধানসভা ভোটের আগে। এই রিপোর্টে বলা হয়েছে 1/4 ভারতীয় অন্ন, বস্ত্র, বাসস্থানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ সরকারের 11 বছরের পূর্তিতে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন সরকারের লক্ষ্য গরিবদের জীবনের সার্বিক উন্নতি ঘটানো। আর গদি মিডিয়া রিপোর্ট বলছে দেশে দারিদ্র্য বাড়েইনি, বরং কমে গিয়েছে বিপুল হারে। গদি মিডিয়া আসলে নীতি আয়োগের রিপোর্টকেই সারসত্য বলে মনে করে। নীতি আয়োগ বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাদের নানান বিশ্লেষণে জানিয়েছেন দেশের দারিদ্র্য কমছে বিপুল হারে। তাদের দেওয়া অর্ধসত্য তথ্যের উপরে ভিত্তি করে যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্ট এসেছে, তাও হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেসেজ করে পাঠানো হচ্ছে দিনরাত।
কিন্তু বিশ্ব ব্যাংকের রিপোর্ট, নীতি আয়োগের এই রিপোর্টকে একেবারে খারিজ করে দিয়েছে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট কি বলছে, আর আমরা নিজেরাই বা নিজেদের অভিজ্ঞতা থেকে সেই রিপোর্টের সত্যি মিথ্যে কি মিলিয়ে নিতে পারি? ভারতে দারিদ্র্য সীমারেখার মাপকাঠি কি হবে তা নির্ধারণের কাজ 2011 সালের পর করা হয়নি। আন্তর্জাতিক মানদণ্ড বলছে দিন পিছু উপার্জন $3 বা ভারতীয় মুদ্রায় 250 টাকা থেকে দিন পিছু 360 টাকার মধ্যে থাকলেই তাকে গরিব বলে ধরা হবে। এই টাকার অঙ্কটা শুনেই শুধু বিহারের গ্রামগঞ্জ কেন, ভারতের বহু রাজ্যের গ্রামগঞ্জের মানুষও এবং শহরের নিম্ন মধ্যবিত্ত চোখ কপালে তুলবেন। অর্থাৎ নিজের গা থেকে গরিব তকমা মুছে ফেলতে একজন মানুষকে মাত্র 360 টাকা রোজগার করলেই হবে। এর উপরে উঠলেই তিনি আর গরিব নন। এর চেয়ে বড় হাসির কথা আর কিছু হতে পারে কি? আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে অনায়াসেই যে কেউ বলতে পারেন বিশ্ব ব্যাংক যে প্রতি 4 জনের একজনকে গরিব বলছে তার সংখ্যাটা তাহলে আসলের চেয়ে অনেক বেশি হবে। আর এর সঙ্গে যদি যোগ করা হয় দ্রব্যমূল্য বৃদ্ধি বা কর্মসংস্থানের অভাব, তাহলে তো বিষয়টি যেখানে গিয়ে দাঁড়াবে মোদী সরকার বা তার প্রচার যন্ত্র তার সামনে দাঁড়াতেই পারবে না। এই বিষয়টাই কি বলেছেন নীতিন গডকরি একেবারে সরকারি মঞ্চ থেকে? কিন্তু মোদির একক প্রতাপে যখন গোটা মন্ত্রিসভা কম্পমান, তখন নীতিন গডকরির এত সাহস হয় কি করে? এর উত্তর রয়েছে গডকরির রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই। নীতিন গডকরি শুধুমাত্র একজন মন্ত্রী নন, তিনি আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ। মোদি তাই তাকে কোণঠাসা করেও মন্ত্রিসভা থেকে বের করে দিতে পারেননি। এবারও মোদি প্রাণপণ চেষ্টা করেছিলেন নীতিন গডকরিকে টিকিট না দেওয়ার, কিন্তু আরএসএস তা হতে দেয়নি। তার মানে কি নীতিন গডকরির কথায় আরএসএস এর অনুমোদন রয়েছে? আর আরএসএস 11 বছর পরে মেনে নিচ্ছে মোদিনমিক্স নামক এক বায়বীয় ধারণা দেশের মানুষকে কার্যত পথে বসিয়ে দিয়েছে। মোদির 75 বছর পূর্তি নিয়ে এমনিতেই আরএসএস এখন নানান প্রশ্নে নাজেহাল। মোদির নিজের তৈরি করা নিয়ম অনুযায়ী সেপ্টেম্বরের পরে বয়সের কারণে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে থাকার অধিকারই নেই। আর এই কথাটাই এখন জোর দিয়ে বলছেন আর এক আরএসএস ঘনিষ্ঠ নেতা সুব্রমণিয়াম স্বামী। কিন্তু একজন মানুষকে দুম করে সরিয়ে দেওয়ার ঝুঁকি অনেক। কিন্তু তথ্য যদি বলে মোদিনমিক্সের 11 বছর আসলে গদি মিডিয়ার প্রোপাগান্ডার ফানুস, তাতে সত্যি বলে তেমন কিছু নেই, তা বলেই বিষয়টা কি অন্যরকম হয়ে দাঁড়ায় না? আরএসএস কি নীতিন গডকরিকে দিয়ে তারই সূচনা করল? আর কে না জানেন মোদি সরলে তার জায়গায় আরএসএস এর পছন্দের মানুষ কিন্তু নীতিন গডকরি। আপনারা এই ব্যাপারে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।